আমি আসলে হিস্টোরিক্যাল এবং পলিটিক্যাল জায়গাটা অ্যাড্রেস করি আর কি, যে এই মনস্তত্ত্বের সংকটটা কোথায়। সোনার বাংলা থেকে এই ঘটনা প্রথমবারের মতো ঘটছে না, প্রথমবারের মতো না, বহুবার ঘটেছে। পলাশী থেকে শুরু করেন, তার আগে যেতে চাইলে আগে যেতে পারবো, সবার সময় কভার করবে না আর কি। সিম্পল জিনিসটা কি ছিল? ক্ষমতা। সিরাজউদ্দৌলার বয়স কম ছিল, এরকম একটা মানুষকে এত অল্প বয়সে আলীবর্দী খান এই বিশাল বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা দিয়ে যাবেন, এটা কোনোভাবে কাম্য ছিল না। তার প্রিয় নাতি ছিল, অন্য ঘরের মেয়েদের নাতিদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা। আর অফকোর্স মির জাফর আলী খান তখনকার বর্তমান ইকুইভ্যালেন্ট হচ্ছে চিফ অফ আর্মড ফোর্সেস, মানে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান। তো তার মতো এত বুদ্ধিমান একটা মানুষ থাকতেও এরকম একটা অল্প বয়সী নাবালক ছেলেকে কেন ক্ষমতা দিতে হবে? তাহলে কোশ্চেনটা কিন্তু হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন, পাওয়ারের কোশ্চেন। পাওয়ারের কোশ্চেনটাতে কি এক্সপেকটেশন ছিল, রেজাল্টের আউটকামটা কি ছিল? মীর জাফর আলী খান শুধুমাত্র এই অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হতে চান। সিম্পল, এখানে একটা পাওয়ার কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি এটা কিভাবে হবেন? তার তো ফোর্সেস লাগবে। এখন উনি এই কাজটা করতে গিয়ে যেটা করলেন সেটা হচ্ছে খাল কেটে কুমির আনলেন। খাঁচকাটার গল্প আপনারা শুনেছেন। তো সেই কুমিরটা এত বড় কুমির হয়ে গেল যে তার আকাঙ্ক্ষার থেকে বড় হয়ে গেছে, তার আকাঙ্ক্ষাটাকে সে খেয়ে ফেলছে। এবং তিনি কিন্তু মীর জাফর আলী খান কিন্তু নবাব হয়েছেন ব্রিফলি। নবাব হওয়ার পরে কিন্তু বুঝতেও পেরেছেন যে তিনি একটা পলিটিক্যালি ভুল ব্লান্ডার করেছেন। এই ব্লান্ডার থেকে উনি কিন্তু বক্সারের যুদ্ধে উনি ওনার ছেলেরা কিন্তু ফিরে আসার চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই। বিকজ কুমিরটাকে এত গভীর ভাবে খাল কেটে নিয়ে আসছে যে এত অল্প সময়ের ভিতরে সেই খালটাকে মাটি দিয়ে আবার ঢেকে রাখার সুযোগ হয়নি। বাংলাদেশে অবশ্যই এখন খাল কাটা কর্মসূচি শুরু হয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই খাল দিয়ে কি আসলে পানি আসবে না কুমির আসবে। তো দ্যাটস দ্য $1 million question and for the time for posterity to wait for. সেকেন্ড এক্সাম্পল দেখেন যে পলিটিক্যাল কোশ্চেন কিভাবে ব্লান্ডার করে, এবং দেখেন ব্রিটিশ কলোনি শুরু হয়েছে থেকে, বেঙ্গল থেকে। 1757 সালে ফার্স্ট ব্রিটিশ কলোনাইজেশন শুরু হয় বেঙ্গল থেকে। এবং আফ্রিকা থেকে দেখেন ফার্স্ট ফ্রেঞ্চ কলোনি শুরু হয় হলো মিশর থেকে 1798 সালে। নেপোলিয়ন ইজিপ্ট দখল করে, দুইটাই মুসলিম মেজরিটি ল্যান্ড, এবং দুইটাই দখল করেছে হচ্ছে আপনার ইউরোপিয়ান শক্তি। এবং দুটোতেই হচ্ছে একেবারে, আমি ফ্রেঞ্চ অংশে যাবো না, ওইটা মানে টপিকে অনেক দূরে চলে যাবে। একদম এক্স্যাক্টলি একটা পাওয়ার কোশ্চেন, রাজ পরিবার থেকে, ক্ষমতার আকাঙ্ক্ষা, প্যালেস পলিটিক্স, সেই জায়গাগুলো থেকে। তো সেই পলিটিক্যাল কোশ্চেনের ধারাবাহিকতা দেখেন যে ফাস্ট ফরওয়ার্ড, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রশ্নটা দেখেন। নবাব সলিমুল্লাহ খানকে বাংলাদেশে স্যাডলি খুব বেশি সেলিব্রেট করা হয় না, কিন্তু দ্য রিচেস্ট ম্যান ইন বেঙ্গল ডাইড ইন ডেথ। তখনকার বাংলাতে, অবিভক্ত বাংলার কথা বলছি, সবচেয়ে ধনী মানুষ ছিলেন। সেই মানুষটা ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছেন, কোরআনে হাফেজ ছিলেন। তার কবরস্থানটা পর্যন্ত এত মানে অ্যাব্রাপ্টলি মেনটেন করা হয় যে এটা নিয়ে বাংলাদেশের ইতিহাসের কোনো দায় নাই। এবং যেহেতু এখানে তরুণ অ্যাক্টিভিস্টরা আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের কবরটাকে কিভাবে ডিল করবে ফিউচার জেনারেশনটা ডিপেন্ড করছে যে আপনারা কিভাবে সেই জেনারেশনটাকে প্রিপেয়ার করেন, আপনাদের দায় কিভাবে ডিসচার্জ করেন, আপনারা আপনাদের নেক্সট জেনারেশনকে প্রিপেয়ার করে যাচ্ছেন কিনা একটা রেভলিউশনারি নেশন গঠন করবার জন্য। সেই মানুষটা 650 একর জমি দিয়ে দিয়েছে আমাদের লেখাপড়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, আজকের এই ডায়াবেটিক হাসপাতাল, পিজি হাসপাতাল, আশেপাশে যা আছে, বাংলা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান। সলিমাবাদ মৌজা ছিল বাংলাদেশের সুশীলরা, দেখবেন এটা স্বীকার করতে চায় না যে এটা তার দান করা জমি কিনা, এটা সুশীলরা স্বীকার করতে চায় না। তাহলে দেখেন সে একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছে, যারা তথাকথিত উচ্চবর্ণের বাঙালি হিন্দু ছিল, কলকাতার জমিদাররা ছিল, তারা আবার এটা চায়নি। কোশ্চেনটা আলটিমেটলি পলিটিক্যাল ছিল। মনে হয়েছে যে একটা মেয়ার স্কুল, একটা কলেজ হবে, একটা ইউনিভার্সিটি হবে,
এটা নিয়ে সমস্যাটা কোথায়? কিন্তু এটার এসেনশিয়াল কোশ্চেন হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন, যে আমার অবহেলিত জনগণ, আমার গরিব কৃষক প্রজা মুসলমান, আমার অবহেলিত জবন নবশূদ্র হিন্দু বর্ণের, তাদের এম্পাওয়ারমেন্টটা কিভাবে হবে? এটা একটা পলিটিক্যাল কোশ্চেন ছিল। এই পলিটিক্যাল কোশ্চেনের স্টার্ট আপটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিয়ে, কিন্তু ইট এন্ডেড আপ উইথ লাহোর রেজলিউশন। পাকিস্তান রাষ্ট্র গঠনকে দিয়ে তৈরি হয়েছে। আমরা যখন বাম রাজনীতি করেছি তখন তো একটা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখতাম, কিন্তু এর পরবর্তীতে আমার বাম বন্ধুদেরকে প্রায় বলেছে যে বাম আর বিপ্লব হবে না, কারণ বাম বিপ্লব 47 সালে হয়ে গেছে। যেই সাম্যবাদী একটা রাষ্ট্র প্রকল্প নিয়ে বাম আন্দোলন তৈরি হয়েছে বাংলাতে, সেই সাম্যবাদী রাষ্ট্রটা জমিদারি প্রথা বাতিল হওয়ার মধ্য দিয়ে, প্রজাসত্ব আইন তৈরি হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়ে গেছে। একটা ইকুইলিব্রিয়াম সোসাইটি তৈরি হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা ক্লাসের ভিতরে অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড বাই ডিফল্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আর অ্যাক্সেস টু ল্যান্ড ইকোনমি বাই ডিফল্ট। এই দুইটা জিনিসের এম্পাওয়ারমেন্টের মাধ্যমে যে পলিটিক্যাল কোশ্চেন সেটেল হয়েছে, সেই রাষ্ট্রটা কেন আনসেটেল হয়ে গেল সাডেনলি? কেন 24 বছরের ভিতরে এই রাষ্ট্রটা গোলমাল হয়ে গেল? কারণ এই বারবার গোলমালের ঘটনা কিন্তু ঘটছে, এবং প্রতিবার এই যে জুলাই সনদের ধারা, এটা ধারা নিয়ে আলোচনা হয়েছে মানে মাইক্রো ইস্যু, কিন্তু ম্যাক্রো ক্রাইসিসটা কোথায় এই রাষ্ট্রের, এই জনপদের? যে এত বড় একটা সিরিয়াস পলিটিক্যাল স্টেট ক্রাফটের কোশ্চেন 24 বছরে ফেল করলো কেন, এত বড় অ্যাচিভমেন্ট থাকার পরেও? একইভাবে দেখেন 71-এর রাষ্ট্র প্রকল্প, আমার স্বাধীনতা ঘোষণাপত্র যেটা ছিল, আর 72 সালের সংবিধান থেকে শুরু করে শেখ মুজিবের 3.5 বছরের আচরণ, তার কোনো কিছুর সাথে আমাদের স্বাধীনতার প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্পের কোনো মিল নাই। বলা হয়েছিল যে আমরা হিয়ার বাই প্রপোজ করছি এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক রিপাবলিক। সেখানে আমরা কি করেছি? 72-এর সংবিধানে এসে বললাম যে এই রাষ্ট্রেও ভিতরে যারা বাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবেন। তো এটা রিপাবলিক হলো কিভাবে? মুক্তির লড়াইতে তো সবাই ছিল, চাকমারা ছিল, পাহাড়িরা ছিল, উর্দু ভাষী মানুষরাও তো ছিল, উর্দু ভাষী বিহারি ভারতীয় মুসলমানরাও তো আমার মুক্তির লড়াইতে সামিল ছিল। তো সেটা ইনক্লুসিভ বাংলাদেশ কিভাবে হইল? তাহলে টেকনিক্যালি স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে আওয়ামী লীগ যেই লেভেলে বেইমানি করেছে আমার রাষ্ট্রের সাথে, আমার জনগণের সাথে, যুদ্ধের ম্যান্ডেট থাকার পরেও, ঠিক এক্স্যাক্টলি একই ঘটনা 90-তে ঘটেছে। আমাদের 3 জোটের রূপরেখার সাথে ঘটেছে, বিএনপি আওয়ামী লীগ মিলে সেই বেইমানিটি করেছে। 111-এর সময় করেছে। 111-এর সময় যে রিফর্ম গুলো হয়েছে ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে, এবং এক্স্যাক্টলি এখন সেম জিনিসগুলো দেখতেছি বিএনপি নেতৃত্বে হয়েছে। তাহলে এই যে মাইন্ডসেটের মনস্তত্ত্ব শত শত বছরের, নিজের ল্যান্ডের সাথে, নিজের পিপলের সাথে, নিজের রাষ্ট্র প্রকল্পের সাথে, আমার ক্ষমতায়নের সাথে, আমার জনপদের সাথে বেইমানি করার, বিক্রি করবার এই কন্টিনিউয়াস সাস্টেইনেবল পারসিস্টেন্ট এই টেন্ডেন্সিটা আমাদেরকে বোঝা দরকার, ধরা দরকার। এই ডিএনএটা, এই রোগটা ধরা দরকার। এই রোগ ধরতে না পারলে যেটা হবে, বারবার লড়াই হবে, বারবার রেজলিউশন হবে, ঘোষণাপত্র আসবে, বারবার হচ্ছে সনদ তৈরি হবে, যুদ্ধ হবে, গণ অভ্যুত্থান হবে, কিন্তু এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝানো হচ্ছে জনগণের ক্ষমতায়নের, জনগণের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পটা আলোর মুখ দেখবে না, এবং এটাই বারবার হোঁচট খাচ্ছে। অতএব সেই জায়গাতে ভুল ত্রুটিগুলোর জায়গা দেখা দরকার, যে কি কি জিনিস আন্ডু করা যেত, কি কি জিনিস না করে আমরা ভুল করেছি, এবং বারবার কেন একই ভুল বারবার করা হচ্ছে। আমার মনে আছে 24-এর আপরাইজিং এর পরে বাংলা ট্রিবিউন এবং নরওয়েজিয়ান এম্বাসি একটা জয়েন্ট রাউন্ড টেবিল করলো। সেখানে বাংলাদেশের খুব বিদগ্ধ অর্থনীতিবিদ প্রফেসর রেমন সোমান ছিল, আজকের সিপিডির প্রতিষ্ঠাতা। তুমি একটা কথা বললেন যে আমার অনেক বয়স 90-এর উপরে, বলে যে আমি 6টা রেভলিউশন, স্বাধীনতা, গণ অভ্যুত্থান এগুলো দেখেছি, প্রত্যেকটা ফেল করেছে, এবং আমি এখনই তোমাদেরকে বলে দিতে পারি তোমাদেরটাও ফেল করবে। কিন্তু কেন করবে এটা বুঝতে চাইলে আমার সাথে লম্বা সময় নিয়ে বসতে হবে। তো তখন সার্টেনলি তো যারা তরুণরা ছিল তারা তো এই বিষয়গুলো বুঝতে অথবা মেনে নিতে অনেক কষ্ট হতো। আজকে যে তরুণরা নিজেরা মেনে নিচ্ছে যে জুলাই ফেল করতে যাচ্ছে, সেটা 24 আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে এরকম একটা বক্তব্য মেনে নেওয়া তরুণদের জন্য সম্ভব ছিল না। এবং এইটাই হচ্ছে আমার রাষ্ট্রের ডিএনএর জায়গা, যেটা বোঝা দরকার যে হোয়াটস রং উইথ দ্য নেশন। এই পিপলের মাইন্ডসেটের প্রবলেমটা কোথায়?
সিরিয়াস জায়গাতে এসে কেন সে রক্ত দিয়েই আবার হারিয়ে যায়, সে ওটার স্টেকটা নিতে পারে না, ধরে রাখতে পারে না। এখন কম্পারেবল এক্সাম্পল দিয়ে কারা ধরে রাখতে পারে? দেখেন, ফ্রেঞ্চ রিপাবলিক ফরাসি বিপ্লবের পরে 1799-তে ফার্স্ট রিপাবলিক করলো। এখন ফ্রান্সের ফিফথ রিপাবলিক চলতেছে। গিলেটিনে মারা, কাউন্টার রেভলিউশন করা, একজন আরেকজনকে নাই করে দেওয়া, এটা করতে 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 এবং ইন্টেলেকচুয়াল প্রসেস চলতে চলতে একটা সময় যেটা হয়, রাষ্ট্র কন্টিনিউয়াসলি ম্যাচিউর হয়। আমার রাষ্ট্রে যেটা হয়েছে, এই বড় বড় ঘটনাগুলোর পরে সিরিয়াস সিভিল সোসাইটি তর্ক বিতর্ক আলাপ এত বেশি চেতনা সমৃদ্ধ হয়ে যায় যে এইটার আর কোনো ডাইসেক্টিং হয় না, যে এটাকে যে ডাইসেক্ট করে প্রসেস করতে হবে, যে হোয়াটস রং উইথ ইট, ফান্ডামেন্টাল ফ্লজ আছে এই প্রসেসের ভিতরে, সেটা কোথায়? কেন 1949-এ চায়নাতে মাওয়িস্ট রেভলিউশন হওয়ার পরে 60s-এ এসে তাকে কালচারাল রেভলিউশন করতে হয়েছে? ওয়াই? এটা তরুণদেরকে বোঝা দরকার যে কেন ফ্রান্সে ফিফথ রিপাবলিক চলছে এবং এটার প্রসেস, চায়নাতে রেভলিউশন করে কেন আবার কালচারাল রেভলিউশন করতে হয়েছে 60s-এ এসে, মিলিয়নস অফ পিপল মারতে হয়েছে। এন্ড ইটস ডিবেটেবল, কাজটা ঠিক হয়েছে কিনা, রাইট হয়েছে কিনা, রং হয়েছে কিনা, এই আলোচনা অবশ্যই করতে হবে আমাদেরকে তর্ক বিতর্কের মধ্য দিয়ে। আর ফাইনাল এক্সাম্পল হচ্ছে যেটা দিতে চাই, সেটা হচ্ছে স্কটিশ রেফারেন্ডাম। যে আমরা স্কটল্যান্ডে, আপনারা জানেন 2015 সালে একটা রেফারেন্ডাম হয়েছে এবং এটা ফার্স্ট টাইম না, এর আগেও সেকেন্ড দুবার তিনবার রেফারেন্ডাম হয়েছে। তারা স্বাধীন হতে চায়, তারা ইংল্যান্ড থেকে আলাদা হয়ে রিপাবলিক অফ আয়ারল্যান্ড যেটা আছে, এই আয়ারল্যান্ডের মতো করে তারা আয়ারের একটা অংশ নিলে ওইটা আয়ারল্যান্ডের সাথে যুক্ত হতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে স্কটল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে চায়। দুটো ডিফারেন্ট আন্দোলন ইউকেতে আমরা দেখেছি। স্কটিশ রেফারেন্ডামের সময় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, তার রাষ্ট্র হলে, এই দেশটা স্বাধীন হলে রাস্তার কোন পাশ দিয়ে নাগরিকরা হাঁটবে সেটা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। মানে আমি যে রাষ্ট্র প্রকল্পটা প্রস্তাব করছি, আমি যে একটা পরিবর্তন প্রস্তাব করছি, আমার ইংল্যান্ডের ইউরো মানে মুদ্রা থাকবে কিনা, আমি কি ইউরোতে চলে যাব কনভার্ট করে, না আমি আসলে ইংল্যান্ডের পাউন্ড কন্টিনিউ করব, আমি আলাদা হয়ে গেলে কি আমি ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বারশিপের অংশীদার অটোমেটিকলি হব, না আমাকে আলাদা করে মেম্বার হতে হবে। এর প্রত্যেকটা নিটিগিটি পলিটিক্যাল প্রসেস, স্টেটক্রাফট সেখানে আলোচিত হয়েছে এবং তারপর জনগণের মত নিয়েছে। আমার এই সোনার বাংলার প্রবলেম হচ্ছে খুবই পেরিফেরিয়াল, সুপারফিশিয়াল আইডিয়ার উপরে ভিত্তি করে এখানে পরিবর্তন হয়। জনগণ খুব সিরিয়াসলি করে বিষয়ের সাথে ইনভলভ না। এই জন্য দেখবেন আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন, আমাদের দাদা নানারা মুরব্বীরা দেখবেন 71-কে এখনো গন্ডগোলের বছর বলে, সংগ্রামের বছর বলে। 24-ও দেখবেন হুনসি এই ওই 71-এর মতো বলে এইবারে নাকি মারামারি হয়েছে, মানে তো মারামারি হয়েছে, তোর কথা তো সত্য, মারামারি হয়েছে তো কি হয়েছে বলে হাসিনা চলে গেছে। তাহলে জুলাইতে আগস্টে কি ঘটে গেছে, দেশের বিশাল সংখ্যক মানুষ মনে করে যে এটা একটা গন্ডগোল হয়েছে, একটা মারামারি হয়েছে, হাসিনা চলে গেছে। মানে আপনি পুরো আন্দোলনটাকে সামাপ করে ফেলছেন কোথায়? ঠিক 71-এর মতো একটা মুক্তির লড়াই কি হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে আপনি একটা নতুন রাষ্ট্র করতে চেয়েছেন লাহোর রেজলিউশনের এক্সটেনশন হিসাবে। সেই রকম একটা স্টেট তৈরি করার পরে আমার দেশের নাগরিকরা বলছে যে গন্ডগোল হয়েছে। সে কিন্তু আপনার দেশের নাগরিক। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নাগরিক আছে কিনা, কাকে আপনি নাগরিক হিসেবে চিন্তা করবেন? তাহলে এই ফেইলিউর গুলো আমাদেরকে যেটা চিন্তা করতে বাধ্য করছে যে 24 কেন ফেইল করছে হিস্টোরিক্যাল, মানে পারপেচুয়াল এবং কন্টিনিউয়েশন হিসাবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি তরুণরা যারা 24-এর আন্দোলন করেছে তাদেরকে সিরিয়াসলি এই স্টেট ক্রাফটের তর্কে ঢোকা দরকার। হোয়াট ওয়েন্ট রং, কি ভুল করলাম, কি ভুল হয়েছে, কি আরো গুছায় করা দরকার ছিল, কোনটা আমরা গুছায় করতে পারলাম না। এবং যে অনিবার্য বিপ্লবের ইশতেহার, আরেকটা যে ইন্তিফাদা আসতেছে এই জাতির কপালে, সেখানে কি কি ভুল হইতে পারবে না সেইটার প্রোটোকল তৈরি করতে হবে এখন থেকে। আমার আগামী রাষ্ট্র প্রকল্প, আমার যে জাতীয় সরকার হইল না, আমি যে একটা সংস্কারের রাষ্ট্র বানাইতে পারলাম না এত বড় একটা ম্যান্ডেটের পরেও, তাহলে বাস্তবতাটা কোথায় গিয়ে দাঁড়াবে এর পরের রেভলিউশন, এর পরের আপরাইজিং এ? কারণ প্রত্যেকটা আপরাইজিং কোনো না কোনো ফর্মে এসে মানে ডাইলিউটেড হয়ে যাচ্ছে এবং ডেডলকে চলে যাচ্ছে।
অতএব সেইটা হচ্ছে আজকের তরুণদের এই স্বেচ্ছাচারিতা এবং সংকটের ইতিহাস পরম্পরায় ধারাবাহিকতার অংশ হিসেবে বোঝা দরকার। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।